নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, বর্তমানে আমরা যদি বাদাম চাষের কথায় আসি, তাহলে বাদামের মোটামুটি 60 দিনের উপরে গাছের কিন্তু বয়স হয়ে গেছে। তো এখন এই যে বাদামের ফলন বাড়ানোর জন্য আমাদের কি কি পরিচর্যা করা প্রয়োজন, সেই বিষয়টা নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব এই যে বাদাম গাছে এখন সবেমাত্র বাদামের ঝুরি নামতে শুরু করেছে বা বাদাম তৈরি হওয়ার যে স্টেজ সেটা কিন্তু শুরু হয়েছে। তার পাশাপাশি আমরা যেটা সমস্যা দেখতে পাচ্ছি যে এই যে মাঝে মধ্যে যে বৃষ্টি হচ্ছে, তার কারণে গাছের গোড়া পচার একটা সমস্যা কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা দুটো বিষয়কে আজ আমরা এখানে প্রধান আলোচনার মধ্যে রাখবো। একটা হচ্ছে বাদামের ফলন বাড়ানোর জন্য আমরা কি ব্যবস্থাপনা নেব, এবং দ্বিতীয় যে আমরা কথাটা বলবো বা দ্বিতীয় যে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বাদামের গোড়া পচা যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা কিভাবে রোধ করব। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক এক করে চলুন আমরা আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে দেখছেন যে বাদাম গাছগুলো, এইগুলো মোটামুটি এই জমিটার কথা যদি বলি আমি, তাহলে এর বয়স মোটামুটি 60 দিনের থেকে একটু বেশি। তো এইখানে আপনাদেরকে একটু দেখাই, এদিকে আসুন। এইখানে দেখুন, এই যে সবেমাত্র এই যে ঝুড়িটা দেখুন নামতে কিন্তু শুরু করেছে, এই যে বাদাম সবেমাত্র ধরতে কিন্তু শুরু করেছে। তাহলে এই সময় এই যে আমরা যদি দেখি, এই যে এগুলোকে ঝুড়ি বলা হয়, তাহলে এই যে বাদামটা এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে এই জন্য আমাদের যেটা করতে হবে, এই শিকড়ের যেন মজবুত হয়, শিকড় শক্ত হয়, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। দেখুন প্রতিটা গাছে কিন্তু একই রকমভাবে ঝুড়ি কিন্তু নামতে শুরু করেছে, এবং এটা যেন আরও বেশি পরিমাণে হয়। এই যে এটা যদি আমরা দেখি, দেখুন বাদাম অলরেডি কিন্তু এই যে এতটা বড় কিছু কিছু বাদাম হয়েও গেছে। তো এইটা যদি আমরা এখন এই ফলনটাকে যদি বাড়াতে চাই বা এই ফলনটা যেন আরও ভালো হয়, সেই ব্যবস্থাটা যদি আমাদের নিতে হয়, তাহলে আমরা কি কি ব্যবস্থা এখানে রাখবো বা কি কি স্প্রে করব। কারণ এখানে তো আমরা যেগুলো আপনার ছিটিয়ে যে সার ব্যবস্থা বা খাবার ব্যবস্থা, সেগুলো করতে পারবো না বাদামের ক্ষেত্রে, সেটা একটা সমস্যা। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র স্প্রে। তাহলে এখানে স্প্রেটা আমাদের কি কি রাখতে হবে খাবার ব্যবস্থা হিসাবে, সেই কথাটা নিয়ে আলোচনা করি। প্রথমত দেখুন, এখানে যেহেতু আমরা দুটো বিষয়কে লক্ষ্য রাখছি, একটা হচ্ছে শিকড় এবং তার পাশাপাশি আমাদের হচ্ছে ফল। তাহলে প্রথমে যদি শিকড় বৃদ্ধি করতে হয়, আমাদের শিকড়কে বাড়াতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফসফরাস জাতীয় যে সার আছে বা খাবার আছে, সেইটা গাছকে দিতে হবে। তাহলে গাছের শিকড়টা ভালো আসবে বা বাড়বে। এবং তার পাশাপাশি আমাদের এই ফলনের বৃদ্ধির জন্য, ফলনটাকে বা ফলটাকে বাড়ানোর জন্য, মোটা করার জন্য, ওয়েট করার জন্য আমাদের দরকারের পটাশ। তো এইখানে আমরা মোটামুটি যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা আমাদের জমিতে 05234 মোটামুটি 40 থেকে 50 দিনের মধ্যে ব্যবহার না করে থাকি, তাহলে এইখানে একবার আমরা স্প্রে করে নিতে পারি। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে 05234 আমরা কি পরিমাণে ব্যবহার করব। আমরা ব্যবহার করব আপনার প্রতি 15 লিটারে 50 গ্রাম হারে, এবং এর সাথে আমরা নেব ম্যাগনেসিয়াম সালফার। এই ম্যাগনেসিয়াম সালফার কি করবে? ম্যাগনেসিয়াম সালফার এই গাছকে ছত্রাকের হাত থেকে, সালফার কি জানি আমাদের রক্ষা করে। এবং তার পাশাপাশি এই যে আমরা বললাম যে গাছের গোড়া পচার যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা এখন ব্যাপক পরিমাণে দেখতে পাই, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার পাশাপাশি আমি আপনাদের দেখাবো যে গাছের কীরকম সমস্যাটা তৈরি হয়। তো সেই সমস্যার হাত থেকে আপনার এই সালফার কিন্তু রক্ষা করবে কিছুটা পরিমাণে। আর ম্যাগনেসিয়াম আপনার গাছের পাতার ক্লোরোফিলকে ভালো রাখতে, ফলনটা ভালো রাখতে, ফলনের গ্লেজ আনতে সালফার যেমন কাজ করে, ম্যাগনেসিয়ামও কাজ করে। তাই আমরা এখানে 05234 সাথে ম্যাগনেসিয়াম সালফারকে দিয়ে দেবো। ম্যাগনেসিয়াম সালফার দেবো প্রতি 15 লিটার আমরা আপনাদের 40 থেকে 50 গ্রাম পরিমাণে। তো এই দুটোকে মিশিয়ে যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে, ভালো ফলন পাওয়া যাবে। এবং এর সাথে অবশ্যই আমরা কি করব, বোরনকে স্প্রে করব। যদি আমরা এর পরবর্তীতে আবার একটা স্প্রে করতে পারি, সেক্ষেত্রে খুব ভালো হয়। এর পরবর্তীতে যদি আমরা মোটামুটি 15 দিন পর, অর্থাৎ আমাদের 70-75 দিন পার করে গিয়ে আমরা যদি এনপিকে 0050, যার মধ্যে আমরা কি দেখতে পাই, পটাশিয়াম সালফার বা পটাশিয়াম সালফেট। তো এই যে পটাশিয়াম সালফেট বা 0050-এর সাথে আমরা যদি বোরন 20% 20 গ্রাম হারে যদি বেশি স্প্রে করি, তাহলে কিন্তু এর যে ফলন মান, সেটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে। তো অনেকেই বলে থাকে যে এই সময় আমরা কোনো পিজিআর ব্যবহার করব কিনা। যেমন আপনার পিজিআর আমরা কাল্টার বলে থাকি, বা আমরা বলে থাকি হচ্ছে যেমন লিহোসিন, চমৎকার, এই ধরনের পিজিআর ব্যবহার করবো কিনা। দেখুন এই গাছগুলোর কথা যদি আমরা বলি, তাহলে এই গাছগুলো একদম নর্মাল গাছ। এই গাছের কিন্তু গ্রোথ খুব বেশি নেই, আবার খুব কমও নেই। তাই এইখানে আমার মনে হয় কোনো পিজিআর ব্যবহার করতে হবে না।
এছাড়া আপনাদের গাছের গ্রোথ যদি খুব বেশি পরিমাণে থাকে তো এই স্টেজে গিয়ে আপনারা কিন্তু এই যে কাল্টার বা চমৎকার বা লিউসিন এই ধরনের পিজিআর আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যদি গাছের গ্রোথ কম থাকে তাহলে একদমই পিজিআরের দিকে আপনারা যাবেন না। তাহলে সেক্ষেত্রে আপনারা টনিক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কোয়ান্টিস, ইসাবিয়ন এই ধরনের যে টনিকগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো কিন্তু আপনারা এর সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন বা আলাদাভাবে স্প্রে করতে পারেন। এর পরবর্তীতে চলুন আমরা দেখে নিই আমাদের এই যে বাদামের যে সমস্যাটা আমরা দেখতে পাই এই সময় বিশেষ করে, তো সেই সমস্যাটা কি না গোড়া পচা সমস্যা। তাহলে চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। তাহলে এবার চলুন আমরা দেখে নিই যে আমাদের এই যে গাছের গোড়া পচা বাদামের যে সমস্যার কথা বলছি সেই সমস্যাটা কি। এখানে দেখুন এই যে জমিটার মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখুন এই যে দুটো গাছ পাশাপাশি, দুটো গাছ কিন্তু দেখুন কিভাবে গোড়া পচে গেছে। এবং এখানে দেখুন আর একটা আমি দেখাই, এই যে পাশেই আছে দেখুন, এই গাছটা থেকে বোঝা যাচ্ছে না কিন্তু রিসেন্ট এটা কিন্তু আক্রমণ করেছে। দেখুন পাতাগুলো সব ঝিমিয়ে পড়েছে। দেখুন গাছটা, সম্পূর্ণ গাছটা যদি আমরা দেখি দেখুন ঝিমিয়ে পড়েছে। তাহলে এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা মূলত হচ্ছে এই যে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আমরা জানি এখন ওয়েদার কিন্তু আগের তুলনায় অনেক বেশি হাই। তার পাশাপাশি এখানে মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় তখন কি হয়, এই যে মাটিটা কি হয়, স্যাঁতস্যাঁতে ভাব থাকে। এই মাটিটা যেহেতু বাদাম গাছগুলো এরকম পুরো ঢাকা থাকে তো মাটিটা শুকায় না, এবং মাটিটা দিনের বেলায় প্রচণ্ড তাপের কারণে মাটি ভাবসা হয়ে যায়। এবং এই কারণে এইখানে কিন্তু এই গাছের গোড়া পচার যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা দেখতে পারি। তাহলে এইখানে আমরা এই যে গাছের গোড়া পচার যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে চলুন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি। প্রথমত গাছের গোড়া পচার যে সমস্যা, এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে এই যে ছত্রাক, এই ছত্রাককে আমাদের দমন করতে হবে। এবং এই ছত্রাককে দমন করতে হলে আমাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। এবং ছত্রাকনাশক আমরা কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি? দেখুন আপনার ফসলে বা আপনার এই জমিতে যদি ছত্রাকের আক্রমণ বা এই গোড়া পচার আক্রমণ কম থাকে, একটা দুটো গাছ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে আপনারা নর্মাল হেক্সাকোনাজল 5%, যেটা এসসি ফর্মে পাওয়া যায়, সেটা আপনারা প্রতি লিটার জলে 2 ml করে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু এই যে সমস্যাটা এটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এর পাশাপাশি যদি দেখেন যে আক্রমণটা একটু বেশি বা অনেকটাই গাছ আপনার এই ক্ষতি হচ্ছে, গাছের গোড়া পচার সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যামেস্টার টপ বা কাস্টোডিয়া, এগুলো আপনার স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 1 ml হারে। তাহলে কিন্তু এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া আরেকটা ভালো ছত্রাকনাশক আছে, সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির জেলোরা। এই যে গাছের গোড়ার শিকড় পচার জন্য কিন্তু খুব কার্যকারী একটা ছত্রাকনাশক। এর মধ্যে থায়োফিনাইট মিথাইল এবং আছে পাইরোক্লোস্ট্রিবিন। এই যে দুটো টেকনিক্যাল, এটা কিন্তু সম্পূর্ণ এফএস ফর্মে আছে। এবং এফএস ফর্ম বলতে হচ্ছে বীজ শোধনের জন্য। আমরা অনেক সময় বলে থাকি যে এই যে বিভিন্ন ধরনের বাদাম থেকে শুরু করে ছোলা বা বিভিন্ন ধরনের বীজ শোধনের জন্য এই জেলোরাকে ব্যবহার করার কথা। অ্যাকচুয়ালি জেলোরাটা হচ্ছে বীজ শোধনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই জেলোরা যদি আমরা এখানে স্প্রে করি প্রতি লিটার জলে 2 ml হারে, তাহলে কিন্তু এই যে গোড়া পচার সমস্যা এটা কিন্তু আমরা আটকাতে পারবো। তাহলে এই যে গোড়া পচার সমস্যা যদি আপনার জমিতে বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু আপনার কিন্তু একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা যে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই অবস্থায়, অর্থাৎ এই যে প্রচণ্ড গরম তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি, তাহলে এই অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জল নিকাশি যে ব্যবস্থা সেটা ঠিক রাখতে হবে। জমিতে ইউরিয়া সারের পরিমাণটা কমিয়ে আনতে হবে, কারণ ইউরিয়া সার যদি আপনি জমিতে ব্যবহার করেন গাছ নরম হয়ে যাবে। এই সমস্যাগুলো, গোড়া পচা, গাছ পচে যাওয়া, এই যে সমস্যাগুলো এগুলো আপনারা বেশি দেখতে পাবেন। তাহলে এই সমস্যাগুলো আটকাতে হবে আপনাকে। আর যে খাবার ব্যবস্থা সেইখানে আপনারা যে এই যে আমরা বলছি পটাশিয়াম, ফসফরাস জাতীয় যে খাবার আমরা আগেই বললাম যে আমাদের ফলন বৃদ্ধির জন্য প্রয়োজন, তো সেইটা আমরা অবশ্যই এখানে ব্যবহার করব। তবে আগে আমাদের এই গোড়া পচার যে সমস্যা, এই সমস্যার জন্য আমাদের যে ছত্রাকনাশক সেটা ব্যবহার করে নেব, আমাদের গোড়া পচাটা রোধ হয়ে যাবে, তারপরে আমরা খাবার ব্যবস্থা চলে আসব। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ গাছের যে সুরক্ষা সেটা কিন্তু দিতে পারবো। আর অবশ্যই আমরা এখানে বোরনটাকে অবশ্যই এখানে মাস্ট রাখবো। তাহলে কিন্তু আমাদের এক হচ্ছে যেমন গাছের এই যে রোগ তার হাত থেকে রক্ষা পাচ্ছে এবং আমাদের ফলনটা বেশি পাওয়া যাচ্ছে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।